নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলো সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও এরকম সত্যি ভৌতিক গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু হচ্ছে আজকের গল্প, বীরভূমের দুর্গ রহস্য। আমার অনেক দিনের ইচ্ছে কোনো এক প্রত্যন্ত গ্রামের মাস্টারমশাই হব। আসলে বাচ্চাদের পড়াতে আমার বেশ ভালোই লাগে। তবে যখন সত্যিকারের চাকরিটা পেলাম তখন একরকম একটু চিন্তাতেই পড়ে গেছিলাম। বাড়ি থেকে দূরে, অচেনা জায়গা, অচেনা লোকজন, ভিন্ন স্বভাব, ভিন্ন রুচির, সবার সাথে মানাতে পারবো তো? কিন্তু আমার এইসব দুশ্চিন্তা গ্রামে পৌঁছেই দূর হয়ে গেল। সত্যি গ্রামের লোকেরা একদমই মাটির মানুষ, খুবই সহজ সরল সোজাসাপটা। আজ এই হেতামপুর গ্রামে এসেছি 3 মাস হলো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম, ভারী সুন্দর। বেশ ভালোই দিনগুলো কাটছিল আমার এখানে। সকালে স্কুলে বাচ্চাদের পড়াই, আর বিকালে পাড়ার চায়ের দোকানে বসে সবার সাথে আড্ডা দিই। এখানকার লোকেরা পড়াশোনা একটু কম জানলেও তাদের শেখার আগ্রহ কিন্তু খুব। এবং আমি বিজ্ঞানের মাস্টারমশাই বলে সবাই আমাকে একটু সম্মানও করে। বিকেলবেলাটায় সেরম কোনো কাজ না থাকায় এইভাবেই সময়টা কাটাতে হয় আমাকে। কিন্তু একদিন ভাবলাম সময়টা অযথা নষ্ট না করে বরং কিছু বাচ্চাদের বাড়িতে পড়ালেই তো হয়। কিন্তু আমার এক কামরার ঘরে বাচ্চাদের বসাবো কোথায়? অনেক ভেবে ঠিক করলাম গ্রামের মোড়ল মশাইয়ের সাথে একবারই ব্যাপারটা নিয়ে আলোচনা করলে হয়। তিনিই আমাকে কোনো উপায় বার করে দিতে পারবে। তাই পরের দিন স্কুল ছুটি হওয়ার পর আমি মোড়ল মশাইকে গিয়ে একবার ব্যাপারটা বলি। মোড়ল মশাই, বুঝতেই পারছেন, বাচ্চারা যদি বাড়িতে না পড়ে তাহলে ওরা তো সব পড়া ভুলে যাবে, আর পরীক্ষায়ও ভালো নাম্বার কি করে আসবে বলুন তো? তাই যদি বিকেলবেলায় ওদের পড়ার একটা ব্যবস্থা করানো যায় তাহলে খুব ভালো হয় আর কি। তা সবই তো বুঝলাম, কিন্তু আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি সেইটা তো বলো। আসলে আমি তো নিজেই একটা এক কামরার ঘরে থাকি, ওখানেই রেঁধে খাই আর কি। তাই যদি কোথাও একটা পড়ানোর জায়গা ব্যবস্থা করে দিতে পারেন। মোড়ল মশাই আমার কথাটা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ ভেবে আমাকে বললেন, তা জায়গা একটা আছে বটে, রাজবাড়ির চাবিটা তো এখন আমার কাছেই থাকে। ওর পূর্ব দিকের ঘরটা কয়েকদিন আগেই পরিষ্কার করা হয়েছিল, বেশ বড় ঘরটা। ওইখানে তোমার পড়ার বন্দোবস্ত করে দিতে পারি। যদিও বাবাকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো, তবে বাবার ফিরতে তো কয়েকদিন দেরি আছে। আর আশা করি পড়াশোনার কথা শুনলে উনি কিছু খারাপ মনে করবেন না। বাবা, তুমি বরং কাল থেকেই বাচ্চাদের পড়ানো শুরু করে দাও। পরদিন থেকে হৈ হৈ করে শুরু হলো বাচ্চাদের পড়ানো। গ্রাম থেকে অনেক বাচ্চা একসাথে হাজির। বেশ ভালোই লাগছিল আমার। মোড়ল মশাই আবার আমার জন্যে একটা চক, বোর্ড এবং একটা বেতেরও জোগাড় করে রেখেছে, যদিও ওই সবের দরকার পড়ে না আমার। রাজবাড়ির এই ঘরটা কিন্তু বেশ বড়। একটা বড় দেখে বাল্বও লাগানো আছে ঘরটা আলোকিত করার জন্যে। বাচ্চাদের পড়াতে পড়াতে সেদিন সময়ের হুঁশই ছিল না আমার। বাচ্চাদের বাবা মারা তাদের খোঁজ করতে আসায় খেয়াল হলো সত্যি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। সব বাচ্চাদের পরের দিনে পড়া বুঝিয়ে ছুটি দিয়ে দিলাম। আমিও নিজের জিনিসপত্র গোছগাছ করে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলাম। মোড়ল মশাই আমাকে এই ঘরের একটা চাবিও দিয়ে রেখেছেন। ঘরটা ভালো করে বন্ধ করে বাড়ি ফিরতে হবে। সব গুছিয়ে যখন বেরোতে যাব, হঠাৎ দেখি একটা বাচ্চা মেয়ে তখনও ঘরের কোণে চুপটি করে বসে আছে।
পরনে তার শাড়ি। এই গ্রামে খুব কমেরাই শাড়ি পরে, আর শাড়ি পরার ধরনটাও একটু অন্যরকম। আমি বাচ্চা মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি বাড়ি যাবে না? তোমার মা বাবা আসেনি নাকি? মেয়েটি বলল, আমি বাড়ি কেন যাব? এটাই তো আমার বাড়ি, আমি তো এখানেই থাকি। আরে, মেয়েটা তো ভারী পাজি, মাস্টারমশাইয়ের সাথে মজা করছে। আমিও একটু মুচকি হেসে বললাম, আচ্ছা তাই, তুমি এখানে থাকো? কিন্তু আমি যে শুনেছি এখানে কেউ থাকে না। ধুস, ওরা কিচ্ছু জানে না। আমি এখানে অনেক বছর ধরে থাকি। এটাই তো আমাদের রাজবাড়ি। আমার বাবার নাম তো শুনেছ হয়তো, হরনারায়ণ চৌধুরী। এখানকার রাজা ছিলেন তো উনি। কিন্তু জানো তো, আমার সাথে না কেউ দেখা করতে আসে না। আজকে কত বছর পর সবাই আমার সাথে দেখা করতে এসছে। আমার খুব মজা হয়েছে। মেয়েটির কথাগুলো শুনে গাটা এবার একটু ছমছম করে উঠল। মেয়েটির বয়স সম্ভবত 8 কি 9। তাহলেও অনেক বছর এখানে থাকবেই বা কি করে? কিন্তু ও যে মিথ্যে কথা বলছে তাও তো মনে হচ্ছে না। আমি এবার একটু রেগে গিয়েই বললাম, হয়েছে, অনেক মজা করা হয়েছে, আর না। তোমার নাম কি বলো তো? তোমার বাড়ি কোথায়? চলো, আমি ছেড়ে দিয়ে আসছি। আমি এই বলে মেয়েটির হাতটা ধরতে গিয়ে দেখি, এ কি, মেয়েটার হাত এত ঠান্ডা কেন? এরপর এরপর যা দেখলাম, সেটা দেখার পর আমার ধর থেকে যেন প্রাণটা খাঁচা ছাড়া হয়ে গেল। বাল্বের আলোটা এসে পড়েছে আমাদের গায়ে। পাশের দেওয়ালে আমার ছায়া দেখা যাচ্ছে, তবে মেয়েটার ছায়া কই? মেয়েটার কোনো ছায়া দেখা যাচ্ছে না কেন? শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল আমার। আমি ছিটকে গিয়ে বসে পড়লাম চেয়ারটায়। মেয়েটা এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে বলে যাচ্ছে, মাস্টার মশাই, আপনি ভয় পাবেন না। আমি কিচ্ছু করব না। আমি খালি একটু পড়তে চাই। আমাকে পড়াবেন না? আমি বাবার কাছে পড়তে চেয়েছিলাম বলে বাবা আমাকে এই ঘরটায় আটকে রেখে দিয়েছিল, আর খোলেনি। সেই দিন থেকে এখানেই থাকি আমি। আমাকে আপনি পড়াবেন তো মাস্টার মশাই? আমি আমি দৌড়ে দৌড়ে পালাতে চেষ্টা করলাম, কিন্তু এ কি, আমার পা তো অবশ হয়ে গেছে। শরীরের সব শক্তি প্রয়োগ করেও কিছুতেই পাটা উঠাতে পারলাম না। ঘরে বড় বাল্ব জ্বলা সত্ত্বেও ঘরটা যেন অন্ধকার হয়ে আসছে। মাস্টার মশাই, মেয়েটার আপনি গলার স্বর ভয় সারা পাবেন না। ঘরে ছড়িয়ে পড়ছে। আমি কিচ্ছু আমার করব না আমার মাথাটা ঘুরিয়ে আসতে লাগলো। মাস্টার মশাই। আর এরপর আমার কিচ্ছু মনে নেই। একটু পর যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি একটা ঘরে শুয়ে। আমার চারিপাশে গ্রামের অনেক লোকজন জড়ো করে দাঁড়িয়ে আছে। সবার মুখে অনেক প্রশ্ন। ভিড়ের মধ্যে দেখলাম মোড়ল মশাইয়ের বাবা সেখানে উপস্থিত। তিনি আমাকে বললেন, তোমার পড়াতে হলে তুমি আমাদের বাড়িতে পড়াবে, আমি সব ব্যবস্থা করে দেব, কিন্তু রাজবাড়িতে ভুলেও কেউ ঢুকবে না। মোড়ল মশাই বাবার কথা শুনে আমরা কেউই আর কিছু বললাম না। একটু পর নিজের বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। রাতে খেতেও আর কিছু ইচ্ছা করছিল না আমার। শুয়ে শুয়ে খালি মেয়েটার কথাই মাথায় ঘুরছিল। চোখ বন্ধ করলেই মেয়েটার ওই মায়াভরা মুখটাই ভেসে উঠছে চোখের সামনে। ঘরের জানলাটা খোলা ছিল।
বেশ ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে। হঠাৎ মনে হলো জানলার পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। আমি চিল্লিয়ে উঠে বললাম, কে কে ওখানে? ভেসে এলো সেই বাচ্চা মেয়েটার কণ্ঠস্বর। মাস্টার মশাই, আপনিও পড়াবেন না আমাকে? আপনিও আমাকে ছেড়ে চলে এলেন? আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এক রোমাঞ্চকর ভূতের গল্পের সাথে।